শুরুতেই আমরা এই গল্পের নায়ক পেংকে দেখতে পাই। পেং রেডি হচ্ছে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য। সেই জন্য ওর অফিসের যে কলিগ বন্ধুরা রয়েছে সবাই মিলে তখন সেলিব্রেট করছিল। সবাই মিলে তখন পেংকে সাহস দিচ্ছিল পেং যেন আজকে প্রপোজটা খুব ভালো করে করতে পারে। এরপর পেং যখন প্রপোজ করতে যায় দেখতে পায় ওর গার্লফ্রেন্ড অন্য একটা লোকের সঙ্গে রোম্যান্স করছে, যেটা দেখে পেং তো একদম বিশ্বাস করতে পারছিল না। অফিসের বাকি কলিগ বন্ধুদের সামনে এইভাবে যে বেইজ্জতি হতে হবে সেটাও পেং কখনো ভাবতে পারেনি। পরের দিন সকাল হয়ে গেলে পেং এর গার্লফ্রেন্ড ওকে বোঝায় যতই পেংকেও কষ্ট দিয়ে থাকুক না কেন এখানে তো পেংকে কাজ করতেই হবে। আর পেং এর গার্লফ্রেন্ড এই অফিসেই চাকরি করে, পেং এর ম্যানেজার। তাই এই সমস্ত কিছু পেংকে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। সেদিনই রাতে মন খারাপ করে পেং রাস্তার ধারে বসে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল কিনা সবার বিয়ের জন্য প্ল্যান করে, মানে ম্যারেজ প্ল্যানার হিসেবেই অফিসে জব করে পেং। আরই কিনা গার্লফ্রেন্ডকে বিয়ে করা হবে না। তখনই ড্রিঙ্ক করতে গিয়ে বরফের একটা টুকরো পেংয়ের গলায় আটকে যায়। পেং তখন ওটাকে বার করার চেষ্টা করলেও কোনোভাবেই ওটা বের হচ্ছিল না। সেই সময় পুরো পরীর মতো ওখানে এসে হাজির হয় আমাদের গল্পের নায়িকা, যার নাম চিনচিন। চিনচিন এসে তখন পেংকে পেছন থেকে জড়িয়ে ধরে আর পেটে ভীষণ জোরে চাপ দেয়, আর সেই জন্য পেংয়ের গলা থেকে বরফের টুকরোটাও বের হয়ে যায়। আর এভাবেই চিনচিন এই যাত্রায় পেংকে বাঁচিয়ে নেয়। তখনই একটা মেয়ে এসে চিনচিনের চুলের মুঠি ধরে টেনে ওকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। এই মেয়েটার বয়ফ্রেন্ডের সঙ্গে চিনচিন নাকি রোম্যান্স করতে গিয়েছিল, আর এটা মেয়েটা জানতে পেরেছে আর ছবিও পেয়ে গেছে। এই জন্যই দুজন মিলে ওরা চিনচিনকে খুব অপমান করছিল। সেই সময় ওদের এই ঝগড়ার মাঝখানে চলে আসে পেং। পেং তখন ওই মহিলা দুটোকে বলে যে চিনচিন আসলে ওর গার্লফ্রেন্ড। চিনচিন আজকে ওকেই প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু ভুল করে ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে প্রপোজ করে ফেলেছে। এইভাবেই পেং চিনচিনকে বাঁচিয়ে নেয়, আর চিনচিন তো খুব অবাক হয়ে যায় যে পেং ওর হয়ে কথা বলছে। আসলে চিনচিন তো পেংকে বাঁচিয়ে নিয়েছিল, সেই জন্যই পেং চিনচিনকে সাহায্য করলো। এরপরে পেং চিনচিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ওই মেয়েটার সঙ্গে যে মহিলাটা ছিল সে সমস্ত কিছু ভিডিও করে নেয়। ওরা দুজনে যখন দূরে চলে আসে তখন চিনচিন বলে ওই মহিলাটা সমস্ত কিছু ভিডিও করে নিয়েছে, আর যদি ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় তাহলে কি হবে। চিনচিন তো একা একা এত কিছু বকবক করছে, কিন্তু পেং অনেক ড্রিঙ্ক করে পুরো মাতাল হয়ে গেছে। চিনচিন বলে যদিও তুমি আজকে আমাকে সাহায্য করে বাঁচিয়েছো, কিন্তু তার আগেও আমি তোমাকে সাহায্য করেছি, তাই এখন আমরা শোধবোধ হয়ে গেছি। পেং আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়, কিন্তু চিনচিন পেংকে ডাকে। চিনচিনের কিছু বলার আগে পেং বলে তোমার মধ্যে কি কোনো সুপার পাওয়ার আছে? তুমি যখনই এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলে আমার মনে হচ্ছিল আমি অনেক বেশি শক্তি পেয়ে গেছি। চিনচিন বলে আমি ওই দুটো মেয়ের কাছ থেকে বাঁচার জন্য তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি বরফ গিলে বসে আছো। এইসব কথা বলতে বলতেই পেং রাস্তার ওপরে ঘুমিয়ে যায়, আর এটা দেখে চিনচিন তো খুব অবাক হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে পেং এর মাকে দেখা যায়। পেং এর মা এই বয়সে ডান্স ক্লাসে এসেছে ডান্স শিখতে। শুধু পেং এর মা একা আসেনি, পাড়ার আরও ওর বয়সী বউদের নিয়ে চলে এসেছে। এই সময় সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটা দেখতে পায় যেখানে পেং চিনচিনকে বলছে চিনচিন নাকি ওর গার্লফ্রেন্ড। এই খবর পাওয়ার সাথে সাথে পেং এর মা পেংকে ফোন করে, আর পেং ঘুম থেকে উঠে দেখতে পায় ওর নিজের বাড়িতেই ঘুমাচ্ছে। পেং এর মা তখন ওই ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে পেং যেন ওর গার্লফ্রেন্ডকে অবশ্যই বাড়িতে নিয়ে আসে, পেং এর মা দেখা করতে চায়। এরপরে পেং আর চিনচিন দুজন মিলে বসে ওই ভিডিওটা দেখে, আর এটা দেখে চিনচিন বলে এবার কি হবে, সবাই এই ভিডিওটা দেখে নিয়েছে। পেং বলে এই ভিডিওটা দেখে সব থেকে বেশি বিপদে আমি পড়েছি। পেং তখন চিনচিনকে অনুরোধ করে চিনচিন যেন ওর গার্লফ্রেন্ড সেজে পেং এর বাড়িতে যায়। প্রথমে চিনচিন তো কিছুতেই রাজি হয় না, তবে পেং অনেকবার করে রিকোয়েস্ট করে, সেই জন্য রাজি হয়ে যায়, যেটা দেখে পেংও খুব খুশি হয়ে যায়। এরপর পেং যখন ওর মায়ের বাড়িতে চলে আসে দেখতে পায় ওর মা পাড়ার সমস্ত আন্টিদের ওখানে ডেকে নিয়ে এসেছে, আর পেং এর গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করাবে বলে খুব এক্সাইটেড সবাই। আর এদিকে পেং সে তো প্রচন্ড টেনশনে আছে যে চিনচিন ঠিকঠাক করে নাটকটা করতে পারবে কিনা। সেই সময় পেং চলে আসে ওখানে আর খুব সুন্দর করে সেজে এসেছে, যাকে গার্লফ্রেন্ড হিসেবে খুব পছন্দ হয় পেং এর মায়ের। পেং এর মায়ের তো ভীষণ ভালো লাগে চিনচিনকে দেখে, আর চিনচিন যখন ওই পাড়ার আন্টিদের দেখে একদম অবাক হয়ে যায়, কারণ আন্টিরা পুরো গোয়েন্দার মতো ওর দিকে তাকিয়ে রয়েছে। এরপর সবাই মিলে একসঙ্গে খেতে বসে পেং তখন চিনচিনকে পরিচয় করে দেয় যে এটা আমার গার্লফ্রেন্ড, কিন্তু নামটা বলতে গিয়েই আটকে যায়, কারণ পেং এখনো চিনচিনের নামটাই জানে না। চিনচিন তখন নাটক করে যে পেং আসলে আমাকে ভালোবেসে এতগুলো ডাকনাম দিয়েছে যে কোন নামটা সবার সামনে বলবে মাঝে মাঝে ভুলে যায়। সব শুনে আন্টিরাও তো অনেকটা অবাক হয়ে যায়, বাবা এদের মধ্যে এত ভালোবাসা।
চিনচিন সবার সামনে পেং এর গার্লফ্রেন্ডের নাটকটা দারুণ করে আর এমন ভাব করে যেন পেং আর চিনচিন ওরা দুজনে আসলেই অনেক ক্লোজ। এইটা দেখে পেং এর মা খুব খুশি হয়ে যায়। তাতে করে পেং আর চিনচিন যে প্ল্যানিংটা নিয়ে এখানে এসেছিল সেটাও সাকসেসফুল হয়। এরপর সেদিন ডিনার করা হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে বেরোয় আর পেং চিনচিনকে আজকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, যেটা শুনে চিনচিন বেশ খুশি হয়। তারপর গুড নাইট জানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর এই মেয়েটাকে দেখা যায় যে তার বয়ফ্রেন্ডের বাড়িতে এসে দরজা বারবার করে ধাক্কা দিচ্ছিল, কারণ তার বয়ফ্রেন্ড তার সঙ্গে কোনো যোগাযোগ করে না। সেই সময় ওখানে চিনচিন চলে আসে আর চিনচিন এটা দেখে ভাবে যে তার মানে আবার কেস খেয়েছে ছেলেটা। চিনচিন তখন ওখানে প্রেগনেন্ট সেজে আসে আর বলে যে এর খোঁজ করতে এসেছো, আসলে ওর খোঁজ করে কোনো লাভ নেই, ও আমাকে প্রেগনেন্ট করে রেখে কোথায় যেন চলে গেছে। এসব দেখে মেয়েটা তো খুব অবাক হয়ে যায় আর বলে আমি বাবা আগে থেকে বেঁচে গেছি বলে ওখান থেকে চলে যায়। চিনচিনের পর সে বাড়ির ভেতরে ঢুকে যায় আর ওখানে আমাদের গল্পের দ্বিতীয় নায়ক দাঁড়িয়েছিল, যার নাম সং। সং আর চিনচিন এরা দুজনে কাজিন, আর সবার থেকে গোপনে এরা দুজনে একটা কাজ করে, সেটা কিছুক্ষণ পরে বলছি। প্রথমে চিনচিন এসে সংকে খুব জোরে পেটাতে থাকে, কারণ সংকে বাঁচানোর জন্য চিনচিনকে অনেক ফন্দি করতে হয়। পরের দিন খুব সুন্দর করে রেডি হয়ে চিনচিন চলে আসে একটা হোটেলে, আর সেখানে একটা লোক রুম বুক করছিল। লোকটা রুম বুক করে চলে গেলে ওখানে চিনচিন চলে আসে আর রিসেপশনিস্টের কাছে বলে আমি ওর ওয়াইফ, ওর রুম নাম্বারটা একটু প্লিজ বলুন। তো রিসেপশনিস্ট বলে দেয় রুম নাম্বার, আর এই কথাটাই সাথে সাথে চিনচিন সংকে জানিয়ে দেয় মেসেজ করে। এরপর ওই লোকটার রুমের সামনে এসে চিনচিন ওকে ডাকে, আর চিনচিন তখন নিজে একটা প্রস্টিটিউট সাজে। লোকটারও ক্যারেক্টার ভীষণ খারাপ, আর এই সুযোগ হাতছাড়া করবে না বলে ও চিনচিনের সঙ্গে রোম্যান্স করতে চায়। সেই সময় লুকিয়ে সং ওদের দুজনের ছবি তুলে নেয়। পরের দিন অফিসে পেং এর অফিসে জুনকে দেখা যায়, যে কিনা পেং এর এক্স গার্লফ্রেন্ড ছিল। জুন তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে ও সেদিন মোটেও ওই লোকটার সঙ্গে রোম্যান্স করছিল না, সেদিন পেং ওকে দেখে ভুল বুঝেছিল। তবে জুন কখনোই পেংকে ভালোবাসেনি, পেং ভুল বুঝেছিল যে জুন হয়তো ওকে ভালোবাসে। তবে 2 দিন হয়ে গেছে পেং অফিসে আসছে না, এটা জানার পরে জুন তো খুবই রেগে যায়। একটা মানুষের মুভ অন করতে কত সময় লাগে। তবে সেদিনই দেরি করে পেং অফিসে চলেই আসে, আর একটা ওয়েডিং প্ল্যানের মিটিং চলছিল। যেহেতু পেং ওয়েডিং প্ল্যানার, তাই কিভাবে প্রপোজ হবে, কিভাবে বিয়েটা হবে, সমস্ত কিছুও প্ল্যান করে থাকে। আর আজকে বিয়ে করবে এমন একটা কাপেল এসেছে তাদের বিয়ের সমস্ত ডিজাইনগুলো দেখতে, কিন্তু মেয়েটার মুখ দেখে মনে হচ্ছিল ও বিয়েটা করতে চাইছে না। এই ছেলেটাই তো সে যে চিনচিনের সঙ্গে হোটেলে রোম্যান্স করতে চেয়েছিল। তবে এই ছেলেটাকে মেয়েটার মা বাবা নিজেদের জামাই হিসেবে অনেক পছন্দ করেছে। তখনই মেয়েটা ওখানে একটা পেন ড্রাইভ দিয়ে দেয়, আর সেই পেন ড্রাইভে দেখা যায় ওই ছবিগুলো আছে যেখানে দেখা যাচ্ছে এই ছেলেটা চিনচিনের সঙ্গে রোম্যান্স করতে চাইছে। এটা দেখে ছেলেটা তো একদম অবাক হয়ে যায়, আর মেয়েটার মা বাবার সামনে এই ছেলেটার আসল চরিত্রটা ফাঁস হয়ে যায়। এটা বলে এরকম চরিত্রহীন একটা ছেলের সঙ্গে আমি কিছুতেই বিয়ে করব না। এদিকে এই ছবিতে চিনচিনকে দেখে পেং তো একদম অবাক হয়ে যায়। সেদিনই সন্ধেবেলা পেং চলে আসে চিনচিনের সঙ্গে দেখা করতে, কিন্তু ওখানে ও চিনচিনের সঙ্গে অন্য একটা লোককে ফাইট করতে দেখে। পেং এসে তো সেই লোকটাকে খুব জোরে মারে, তবে দেখা যায় এটা তো সং, আর এইভাবেই পেং চিনচিনকে বাঁচিয়ে নেয়। তবে পেং তো জানে না যে এই সং চিনচিনের নিজের কাজিন। পেং তখন ফোনে ওই ছবিগুলো বার করে চিনচিন আর সংকে দেখায়, আর পেং ভাবে যে চিনচিনের হয়তো বয়ফ্রেন্ড এটা। পেং এটাও ভাবছে যে সং লুকিয়ে ছবিটা তুলেছে যাতে চিনচিনকে সবার সামনে খারাপ বানানো যায়। চিনচিন তখন বলে ওগুলো আমরা প্ল্যান করেই করেছি। এরপর চিনচিন আর পেং দুজন মিলে একসঙ্গে হাঁটে, আর চিনচিন তখন নিজের এই মিশনের কথা বলে। আসলে চিনচিন ব্রেকআপ মাস্টার, যদি কোনো ছেলে বা মেয়ে একে অপরের সঙ্গে ব্রেকআপ করতে চায় কিন্তু ওরা সোজাসুজি করতে পারে না, তখনই ওরা চিনচিনের হেল্প নেয়। আর চিনচিন কিছু টাকার বিনিময়ে সেই কাজটা খুব সুন্দর করে। কিন্তু এইরকম কাজ পেংয়ের একদমই ভালো লাগে না। পৃথিবীতে এত কাজ রয়েছে, কেন চিনচিন শুধু এটাই করে? চিনচিন বলে ও আর ওর কাজিন একটা কফি শপ চালায়। এরপর ওরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, আর পেং তখন ওই মেয়েটা মানে যার আজকে বিয়ে ভেঙে গেছে তার থেকে জানতে পারে যে সত্যি সত্যি সেই মেয়েটা চিনচিনের থেকে হেল্প চেয়েছে যাতে ওর বিয়েটা চিনচিন ভেঙে দিতে পারে, আর সেই জন্য এখন পেং চিনচিনকে বিশ্বাস করে। এরপর দুজন মিলে ওই রেস্টুরেন্টেই অনেক ড্রিঙ্ক করতে থাকে, আর দুজনেই পুরো মাতাল হয়ে যায়। পেং তখন নিজের মনের কথা জানায় যে ও ওর অফিসের ম্যানেজার জুনকে অনেক ভালোবাসে, কিন্তু জুন তো ওকে ভালোবাসে না, তার পরিবর্তে ওকে ঠকিয়েছে। এটা শুনে খুব কষ্ট হয় চিনচিনের, আর চিনচিন বলে এর জন্য তুমি কষ্ট পেও না, তবে আমার একটাই চিন্তা যে তুমি তো তোমার মাকে মিথ্যে বলেছো, এবার যদি তোমার মা আবারও দেখা করতে চায় আমাকে কি আবারও যেতে হবে? এটা শুনে পেং তখন কিছুই বলে না, কারণ ও তো জানে না কি হবে।
আর ঠিক সেই মুহূর্তেই চিনচিন পেংয়ের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে যায়। এরপর পেং চিনচিনকে নিয়ে চলে আসে ওই বাড়িটাতেই, যেখানে চিনচিন আর ওর কাজিন সং একসঙ্গেই থাকে। ওখানে পেং যখন চিনচিনের জন্য জল আনতে যায় রান্নাঘরে, এসে দেখে যে চিনচিন নিজের সমস্ত জামা কাপড় খুলে পুরো মেঝেতে ছড়িয়ে দিয়েছে আর ওয়াশরুমে চলে গেছে স্নান করতে। এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় পেং, কারণ মাতাল অবস্থায় চিনচিন না একদম ন্যাকেড হয়ে ওর সামনে চলে আসে। ওখান থেকে পেং চলেই যাচ্ছিল, তবে ওয়াশরুম থেকে চিনচিন বলে পেং যেন চলে না যায়। তখনই পেং দেওয়ালে তাকাতে অনেক ছবি দেখতে পায় আর বুঝতে পারে এমনভাবে চিনচিন আর সং অনেকের ব্রেকআপ করিয়েছে। তখনই ওখানে সং চলে আসলে পেং বুঝতে না পেরে সংকে খুব জোরে মারে। কিছুক্ষণ পরে সং এর জ্ঞান ফেরে আর ও দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে রয়েছে পেং আর চিনচিন। চিনচিন আর সং তখন জানায় যে ওরা দুজনে কাজিন আর ওরা দুজন মিলেই প্ল্যান করে এই সমস্ত কিছু করে। আর চিনচিন আসলে হচ্ছে ব্রেকআপ মাস্টার। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চিনচিন আর সং যখন কফি শপের ভেতরে ছিল, তখনই সেখানে লানলান নামের ওই মেয়েটা আসে, যে বিয়ে করতে চায়নি এই ছেলেটাকে, কারণ মেয়েটা জানতো এই ছেলেটার চরিত্র ভালো নয়। সেই জন্যই মেয়েটা তখন চিনচিনের থেকে সাহায্য চায় ব্রেকআপ যাতে চিনচিন করিয়ে দিতে পারে, আর সেই জন্যই চিনচিন সবকিছু করেছিল। আর এদের এই সবকিছু প্ল্যান শুনে পেং তো একদম অবাক হয়ে যায়। পেংয়ের থেকে এত মার খেলেও সং নিজের গাড়ি করে পেংকে ওর বাড়ির সামনে অব্দি পৌঁছে দিতে আসে। পেং তখন সং এর কাছে সরি চায় ওকে এত বেশি মারার জন্য, তবে সং কিন্তু এখনো পেং এর ওপর অনেক রেগে আছে। ওখানে ডাস্টবিনে পেং এর মা তখন ময়লা ফেলতে আসে আর ও গাড়িতে পেং আর সংকে দেখতে পায়, তবে ওদের দুজনকে সাইড থেকে এমন দেখতে লাগছে যেন ওরা দুজন একে অপরকে কিস করছে। আর এমন দৃশ্য দেখে পেং এর মা তো একদম আঁতকে ওঠে আর ভীষণ ভয় পেয়ে যায়, ভাবে ওর ছেলে বুঝি গে। এরপর ঘরে এসে বলতে থাকে, না না, আমার ছেলে পেং এরকম হতেই পারে না। তখনই পেং বাড়িতে চলে আসলে ওর মা বলে যে আমি চিনচিনের সঙ্গে আবারও দেখা করতে চাই, কারণ পেং এর মা চাইছে পেং যেন চিনচিনের সঙ্গে রিলেশনে থাকে, কোনো ছেলের সঙ্গে নয়। পরের দিন সকালে চিনচিনকে দেখা যায়, ওর মা তখন ফোন করে অনেকগুলো টাকা চায়। চিনচিন বলে এই তো কিছুদিন আগে অনেকগুলো টাকা দিয়েছি, কিন্তু চিনচিনের মা বলে আমার আরো টাকা চাই বলেই ফোনটা রেখে দেয়। তো বোঝা যায় যে চিনচিন আসলে ওর মায়ের এত চাহিদা পূরণ করার জন্যই এই সব কাজ করে। তখনই পেংয়ের মা চিনচিনকে মেসেজ করে বলে আজকে রাতে ডিনার করতে যেন চিনচিন আসে। পেংয়ের মা চিনচিনের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে রাখছে। নিজের মায়ের থেকে তো ভালোবাসা পায় না, তবে পেংয়ের মায়ের থেকে এমন ভালোবাসা পেয়ে চিনচিন খুব খুশি হয়ে যায়। চিনচিন ভাবে আমি আর পেং তো এখন বন্ধু, তো আমি পেংয়ের বাড়িতে ওর মায়ের সঙ্গে দেখা করতে যেতেই পারি। এরপর চিনচিন পেংয়ের বাড়িতে চলে আসে আর দরজার ওপরে স্টিকারগুলো তুলছিল। তখনই ওখানে পেং চলে আসলে চিনচিন অনেক ভয় পেয়ে যায়। পেং তখন নিজেই ওই স্টিকারটা তুলতে শুরু করে আর এদিকে ওদের দুজনের কথা পেংয়ের মা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। এরপর ওরা তিনজন মিলে ডিনার করতে বসে আর পেংয়ের মা চিনচিনের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করেছে, কারণ পেংয়ের মায়ের কাছে ওরা দুজন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেই জন্য চিনচিনও বেশ ভালো নাটক করছে। পেংয়ের মা চিনচিনের অনেক যত্ন নিচ্ছে, ভালো ভালো খাবারগুলো দিচ্ছে, কিন্তু পেংকে একটুও পাত্তা দিচ্ছে না। পেংয়ের মা বলে আজকে রাতে চিনচিন যেন ওদের বাড়িতেই থেকে যায়। এটা শুনে চিনচিন আর পেং তো একেবারে নিজেদের মধ্যে প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর রাত হয়ে যায়, চিনচিন তো একেবারে স্ট্যাচুর মতো শুয়েছিল আর পেং সে একদমই নড়তে পারছিল না। আর পেং বারবার করে নড়লে চিনচিনের তো খুবই বিরক্ত লাগছিল। পেং বলে আচ্ছা তুমি কি ঘুমিয়ে পড়েছো? এটা শুনে চিনচিন ভাবে যে পেং নিজের মনের মধ্যে নিশ্চয়ই উল্টোপাল্টা ভাবছে, সেই জন্য নিজের জুতোটা তুলে পেংকে একদম জুতোর বাড়ি মারে। এরপর দুজন মিলে একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিল, কারণ এখানে চিনচিন আর থাকতে পারছে না। আর চিনচিন খুব লজ্জায় আছে, কারণ ও পেংকে জুতোর বাড়ি মেরেছে। পেং বারবার জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মেরেছো, কিন্তু চিনচিন তো কিছুই বলে না। তবে পেং বুঝতে পারে যে চিনচিন উল্টোপাল্টা ভাবছিল, সেই জন্যই মেরেছে। চিনচিনও তখন পেংয়ের সঙ্গে উল্টোপাল্টা ঝগড়া শুরু করে, কিন্তু পেং আজকে এত ঝালঝাল খাবার খেয়েছে বলে ওর প্রচন্ড পেট খারাপ হয়ে যায়, সেই জন্য খুব পেট ব্যথাও শুরু হয়ে যায় রাস্তার মাঝখানে। চিনচিন তখন রাস্তার ওপর থেকে পেংকে ওঠায় আর দুজনে একসঙ্গে হাঁটতে থাকে। আর তারপরে পেংকে নিয়ে চলে আসে হসপিটালে আর সেখানে স্যালাইন দেয়, কারণ পেংয়ের পেট খারাপ থেকে ডায়রিয়া হয়ে গেছে। চিনচিন তখন পেংকে জুতোর বাড়ি মারার জন্য সরি চায়। পেং বলে আমি ভাবছি এবার থেকে আমি ব্লাইন্ড ডেটে যাব, তাতে করে আমি একটা গার্লফ্রেন্ডও পেয়ে যাব সত্যি সত্যি, আর মায়ের কাছে গিয়ে নকল গার্লফ্রেন্ড দেখে নাটক করতে হবে না। চিনচিন বলে কিন্তু আমি তো নকল গার্লফ্রেন্ড হয়ে তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। বলার পরে চিনচিন আবার ভাবে আমি এটা কেন বলতে গেলাম, আমি কি আর সত্যি সত্যি ওর গার্লফ্রেন্ড নাকি।
চিনচিন তখন পেং এর স্যালাইন দেওয়া একটা ছবি তুলে স্ট্যাটাসে দেয় যাতে শুধুমাত্র জুন ওই ছবিটা দেখতে পায়। এটা দেখার জন্য যে জুন আসলেই পেং এর জন্য কোনো কেয়ার করে কিনা। সেই সময় জুন সাথে সাথে স্ট্যাটাসটা দেখে আর পেংকে জিজ্ঞাসা করে পেং কি অসুস্থ। চিনচিন বলে বাবা তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, ও নাকি তোমাকে ঠকিয়েছে, তাও তোমার জন্য ও এত বেশি কেয়ার করছে। পেং বলে আমি জানি না, ও হয়তো জিজ্ঞাসা করছে কারণ ও আমাদের টিম লিডার। চিনচিন মনে মনে ভাবে এটা নিয়ে আমি ঝগড়া করছি কেন, আর আমার রাগই বা কেন হচ্ছে। কিছুক্ষণ পরে ওখানেই রাত জাগতে জাগতে চিনচিন ঘুমিয়ে গেছে আর চিনচিনের দিকে তাকিয়ে পেং মৃদু হাসে, মানে চিনচিনকে একটু হলেও পেংয়ের পছন্দ হয়ে গেছে। পেংয়ের হার্টবিটও বেড়ে যাচ্ছে, যেটা দেখে পেং নিজেই অবাক হয়ে যাচ্ছে। পরের দিন পেং অফিসে এসে জুনের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে আর এটাও বলে যে আমি খুব খুশি হয়েছি তুমি এখনো আমার এত কেয়ার নিচ্ছ বলে। জুন বলে আমি তো জাস্ট জিজ্ঞাসা করেছি তুমি অসুস্থ কিনা, কারণ তুমি যদি অফিসে না আসো অনেকগুলো কাজ বাকি থাকবে। এটা শুনে তো পেং একদম অবাক হয়ে যায় আর এই কথা এসে ও তাড়াতাড়ি করে চিনচিনকে জানায়। চিন বলে তার মানে তোমার জন্য ও একটুও কেয়ার করেনি। বলে আমি তো তোমায় বলেছিলাম ও আমাকে একটুও ভালোবাসে না। চিন বলে আরো কয়েকটা পরীক্ষা করতে হবে, তারপরে সেটা বোঝা যাবে, এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে না। আমি যদি মানুষের ব্রেকআপ করাতে পারি তাহলে হয়তো প্যাচআপও করাতে পারবো। ওইদিকে ওই কাপেলটাকে দেখছো, ওরা কিন্তু আজকে ব্লাইন্ড ডেটে এসেছে, ওদের কথা দেখে মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে ওই কাপেলটা দেখো, ওরা মনে হচ্ছে দুজন দুজনকে অনেক চেনে। আমি মানুষ দেখলেই বুঝতে পারি কে কাকে কতটা বেশি ভালোবাসে, কিন্তু কোনো কিছুতেই পেং ভরসা পায় না। এরপর চিনচিন পেংকে নিয়ে চলে আসে একটা শপিং মলে যাতে পেং ভালো ভালো জামা কাপড় পরে হ্যান্ডসাম হতে পারে বেশি। কিন্তু পেং এর সাজগোজ দেখে একদমই চিনচিনের ভালো লাগে না। এই জন্য চিনচিন তো পুরো একদম ট্রায়াল রুমে ঢুকে পেংকে রেডি করতে থাকে যাতে ওকে বেশি হ্যান্ডসাম দেখতে লাগে। আর তখন পেং তো চিনচিনের দিকে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। পেং এর হার্টবিট তখন এতটাই জোরে চলছিল যে পেং এর বুকে হাত রেখেই চিনচিন সেটা ফিল করতে পারে। আর এটা দেখে চিনচিন তো নিজেই খুব অবাক হয়ে যায়। যখন বাইরে বেরোয় ওরা দেখতে পায় একটা মেয়ে একটা ছেলে, মানে ওর বয়ফ্রেন্ডকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ঠিক যেমনটা একটু আগে চিনচিন পেংকে দিচ্ছিল। এরপর ওরা দুজনে যখন একসঙ্গে বেরোয় চিনচিন বলে আজকে পেংকে অনেক হ্যান্ডসাম লাগছে, জুন দেখে একদম পাগল হয়ে যাবে। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করেই চিনচিন ওখানে পড়ে যায়। চিনচিনের তখন মনে হয় যে পেং যেন একদম প্রিন্সের মতো ওর সামনে এসে হাজির হয়েছে। পেং তখন চিনচিনকে একদম নিজের কোলে তুলে নেয়, কারণ চিনচিন পায়ে ব্যথা পেয়েছে আর এটাতে তো চিনচিন মনে মনে খুবই খুশি হয়। তবে এই সমস্ত কিছুই ছিল চিনচিনের কল্পনা। পেং বলে তুমি কি হাঁটতে পারবে নাকি আমি লোক ডাকবো, বলেই ওখান থেকে ছুট লাগিয়ে কোথায় যেন একটা চলে যায়। চিনচিন ভাবছিল ও কি না কি ভাবছিল, আর পেং আসলেই তো একদম আনরোম্যান্টিক। এরপর ওখানে শপিং মলে যে গাড়িগুলো থাকে ওগুলো করে ও চিনচিনকে নিয়ে শপিং মল থেকে বের হয়, যেটা দেখে চিনচিনের তো খুবই রাগ হচ্ছিল পেং এর ওপর। এরপর পেং আর জুন একসঙ্গে চলে আসে আর একটা ওয়েডিং প্ল্যান করতে, আর সেখানে একজন কাপেল ছিল। এদের বিয়ের জন্যই প্ল্যান করতে বলছে পেং আর জুনকে। আসলে পেং এত সুন্দর হ্যান্ডসাম সেজে আসলেও জুন কিন্তু পেংকে মোটেও সেই নজরে দেখছে না। এটা দেখে পেং তো খুবই অবাক হয়ে যায়। আর অন্যদিকে চিনচিনকে দেখা যায় ও ভাবতে থাকে যে আমি পেংকে এত সাহায্য করছি কেন, ও ওর গার্লফ্রেন্ডকে পেলো কি পেলো না তাতে আমার কি। সেদিন রাতে জুন বাড়িতে চলে আসে আর তখনই ওর দরজায় কেউ কলিং বেল বাজায়। দরজা খুলতেই দেখা যায় যে সং এসেছে। সংকে দেখে জুন তো খুব অবাক হয়ে যায়, কারণ চিনতে পারে না। আসলে সং পেং এর সঙ্গে জুনকে দেখতে পেয়েছে আর সেই জন্যই জুনকে ফলো করতে করতে ওর বাড়িটাও চিনে গেছে। জুন জিজ্ঞাসা করে এত রাতে আমার বাড়ির সামনে কি করছো। সং বলে আমি আসলে কিভাবে প্রপোজ করতে হয় সেটা জানতে চাই, আর কিভাবে প্রপোজ করলে আমি সফল হব। জুন বলে কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে মন থেকে প্রপোজ করলেই তুমি সফল হতে পারবে। সং বলে ঠিক আছে, তাহলে আমি সফল হওয়ার পরে তোমাকে বলবো। কথাটা বলে সং ওখান থেকে চলে আসে। পরের দিন সকাল হয়ে গেলে পেং আসে চিনচিনের সঙ্গে দেখা করতে আর জানায় যে কালকে অত হ্যান্ডসাম সেজে গেলেও জুন ওকে মোটেই পাত্তা দেয়নি। এটা শুনে চিনচিন তো একটু অবাক হয়ে যায়। পেং বলে জুনের পাত্তা পাওয়ার জন্য এসব করা আসলেই বেকার, জুন আসলেই আমার ব্যাপারে ওসব কিছুই ভাবে না। চিনচিন বলে তোমাকে তাহলে এমন কিছু করতে হবে যাতে জুন তোমার ব্যাপারে ওইসব ভাবে। পেং বলে এসব করে আর লাভ নেই। পরের দিন চিনচিন আর সং চলে আসে একটা মহিলার সঙ্গে দেখা করতে। এই মহিলাটার একটা বাচ্চা মেয়ে রয়েছে যার বয়স সবে মাত্র 17। তবে সেই 17 বছর মেয়েটা অনেক বয়সে বেশি একটা ছেলের সঙ্গে প্রেম করছে। সেই জন্য মা হিসেবে সে চায় তার মেয়ের সঙ্গে ছেলেটার যেন ব্রেকআপ করিয়ে দিক চিনচিন।
কিন্তু চিনচিন আর সং এটাতে রাজি হচ্ছে না, কারণ ওরা তো জানে না যে ছেলেটা আসলেই খারাপ কিনা। আর যদি কোনো সম্পর্কে ছেলে বা মেয়ে ব্রেকআপ চায় সেই ক্ষেত্রে চিনচিন আর সং সাহায্য করে। কোনো মা বাবা এরকম হেল্প চাইতে আসলে এরা এরকমটা করে না। মহিলাটা অনেক টাকা দেবে সেটাও বলে। ওখান থেকে চিনচিন যখন বেরোয় ও নিচে তাকিয়ে দেখতে পায় পেংকে। পেং তখন ওর অফিসেরই একটা লোকের সঙ্গে এখানে দেখা করতে এসেছে। এই লোকটা জুনের সঙ্গে ডেট করতে চায়, সেই জন্য পেংকে বলে পেং যেন জুনকে রাজি করাতে পারে। তখনই ওই মহিলাটা ওখানে চলে আসে যে তার মেয়ের ব্রেকআপ চায়। এই লোকটা হচ্ছে এই মহিলাটার হাজবেন্ড। আর কোনো কথা না বলে ওই মহিলাটা ওর হাজবেন্ডের সাথে ওখান থেকে চলে যায়। এদিকে ওদের এই সমস্ত কথা ওপর থেকে চিনচিন শুনতে পেয়ে যায়। বুঝতে পারে এবার পেং আসলেই অনেক বড় সমস্যায় পড়েছে। এখন জুনকে রাজি করাতে হবে ওই লোকটার সাথে যাওয়ার জন্য বিজনেস ট্রিপে। পেংয়ের দিকে তাকিয়ে চিনচিন ভাবে ওর মনে হয় মনটা অনেক খারাপ হয়ে গেছে। সেই সময় সং এসে চিনচিনকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর খুব বকাবকি করতে থাকে, কারণ চিনচিন ওই মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিন্তু ওরা ওদের নিজেদেরকে কথা দিয়েছিল এরকম ব্রেকআপ ওরা কখনো কারোর করাবে না। চিনচিন বলে তুই এসব নিয়ে এত বেশি ভাবিস না, আমি এইসব নিয়ে অনেক আগেই ভেবে ফেলেছি। কথাটা বলেই ওখান থেকে চিনচিন চলে যায়। এদিকে পেং ভাবে যে না, আমাকে মিস্টার জাংয়ের হয়ে কাজ করতে হবে। সেদিনই রাতে জুন যখন ওর গাড়িতে বসে মেকআপ করছিল সেই সময় ওখানে পেং চলে আসে। আর পেংকে এইভাবে দেখে জুন তো খুব অবাক হয়ে যায়। পেং অনেক ড্রিঙ্ক করে এসেছে আর বলে যে আমি মিস্টার জাংয়ের সঙ্গে কথা বলেছি। মিস্টার জাং চায় তোমার সঙ্গে বিজনেস ট্রিপে যেতে, তাহলে মিস্টার জাং আমাদের কোম্পানিকে আরো অনেক বেশি ওয়েডিং প্ল্যান দিতে পারবে। মাতাল পেংয়ের কথা শুনে জুনের তখন হাসি পায় আর পেংকে গাড়িতে উঠতে বলে। পেং জুনকে নিয়ে চলে আসে চিনচিনের কফি শপের সামনে। আর এখানে কেন পেং আসতে বলেছে সেটা তো জুন বুঝতে পারে না। পেং তখন জুনকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ তুমি মিস্টার জাংয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে আমাদের কোম্পানি আরো অনেক বেশি ওয়েডিং প্ল্যানের অফার পাবে। এদিকে চিনচিন দূর থেকে ওদের দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখতে পেয়ে যায় আর দেখে তো ভীষণ ভীষণ অবাক হয়ে যায়। এরপর পেংয়ে যখন ঘুম ভাঙে ও দেখতে পায় ও অফিসের একটা সোফার ওপর ঘুমাচ্ছে। ওখানে একটা ছেলে বসেছিল, সে বলে যে অনেক বেশি ড্রিঙ্ক করেছে পেং, সেই জন্য জুন ওকে অফিসে রেখে গেছে। এটা শুনে পেং তো একদম অবাক হয়ে যায়, না জানি ড্রিঙ্ক করে ও কি সব ভুলভাল কাজ করেছে। পরের দিন সকাল হয়ে গেলেও পেং কালকে রাতের কোনো কিছুই মনে করতে পারছিল না। অন্যদিকে সংকে দেখা যায় আজকে ও খুব সুন্দর জামা কাপড় পরে রেডি হচ্ছে আর ওর মনটাও খুবই খুশি খুশি আছে। কিন্তু কালকে রাতে ওদের দুজনকে ওরকম জড়িয়ে ধরে দেখার পরে চিনচিনের মনটা তো খুবই খারাপ। সং বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু চিনচিন কিছুই বলে না। এই জন্য সং আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। চিনচিন ভাবে ও বলেছিল ওদের দুজনের মধ্যে নাকি কিছুই নেই, কিন্তু কালকে রাতে ওরা ওরকম করলো কেন। অন্যদিকে জুন যখন অফিসে কফি নিয়ে যাচ্ছিল তখনই সং এর সঙ্গে ওর দেখা হয়ে যায়। জুনের মনে পড়ে যায় এই সংই তো এসেছিল সেদিন রাতে ওর বাড়ির সামনে। জুন বলে তুমি এই কোম্পানির ভেতরে কি করছো? সং তখন নিজের ক্যামেরাটা দেখে বলে এটা আমার সাইড বিজনেস আর আমার একটা কফি শপ আছে। জুন বলে সবই বুঝলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুল লাইফ থেকেই সং জুনকে মনে মনে পছন্দ করত, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা বলতে পারেনি, কারণ জুন তখন স্কুলে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করত। আর জুন স্কুলে সংকে চিনত না। জুনকে পছন্দ করত বলেই আবারও সং এসেছে জুনের সঙ্গে কথা বলতে। পরের দিন চিনচিন ছদ্মবেশে একটা হসপিটালে চলে আসে সেই 17 বছরের মেয়ের বয়ফ্রেন্ড আসলে ডক্টর, সেই জন্য এই ডক্টরের খোঁজ নিতে। তখনই এক মহিলা থেকে জানতে পারে এই ডক্টরের নাকি একটা বাচ্চা আছে। এটা শুনে চিনচিন তো খুব অবাক হয়ে যায়। সেই সময়ই পেং এর মা পাড়ার আন্টিদের সঙ্গে ওই হসপিটালে চলে আসে আর হঠাৎ করে ওখানে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে চিনচিন তাড়াতাড়ি করে ওখানে চলে আসে আর সাথে সাথে হসপিটালে ভর্তিও করে দেয়। এই খবর পেয়ে পেং তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। ডাক্তার বলে সেরকম কিছু না, সুগার ফল করেছে বলে ওর মা অজ্ঞান হয়ে গেছে, এটা বেশি চিন্তার নয়। এরপর পেং আর চিনচিন বাইরে বেরোয়, কিন্তু চিনচিন পেং এর ওই জড়িয়ে ধরা দেখে একদমই পেং এর সঙ্গে কথা বলতেই চায় না। পেংও বুঝতে পারে না কেন চিনচিন ওকে এরকম ইগনোর করার চেষ্টা করছে। চিনচিন কিছু না বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সংকে দেখা যায় ও তখন লুকিয়ে লুকিয়ে জুনের ওপর নজর রাখছিল। তখনই ওর মনে পড়ে যায় স্কুলে যখন ওরা একসঙ্গে পড়তো তখন সংকে খুব বাজে দেখতে ছিল। জুনকে যখন অন্য ছেলের সঙ্গে দেখতো সঙ্গের খুব কষ্ট হতো। সং তখন এসে জুনের জন্য একটা ড্রেস পছন্দ করে দিলে জুনেরও সেই ড্রেসটা খুব পছন্দ হয়। জুন বলে তুমি আমাকে ফলো করছো কেন বলো তো? সং বলে ফলো তো আমি তোমাকে অনেক বছর ধরে করছি, হতে পারে সেটা 10 বছর। এটা শুনে জুন তখন হাসতে থাকে, কারণ সং তখন জুনের পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল।
এটা তো খুবই লজ্জার ব্যাপার। আর সারা রাত ধরে ভাবতে থাকে আমি কেন জুনের পায়ের ওপর পা দিলাম। এই জন্য সঙ্গে নিজের ওপরই খুব রাগ হচ্ছিল। পরের দিন অফিসে চিনচিন পেংয়ের মায়ের পাঠানো স্যুপ দিতে আসে পেংয়ের অফিসেই। সেই সময় ওখানে জুন চলে আসে আর ওদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে পেংয়ের কাছে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে। পেং তখন বলে ও আমার বন্ধু। জুনের তখন মনে পড়ে যায় এই পেংই তো আগের দিন ওরা দুজনে যখন জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল ওদের দিকে রাগ রাগ চোখ দিয়ে তাকিয়েছিল। এখানে জুনকে দেখে চিনচিনের তখন খুব রাগ হচ্ছিল। পেং তখন চিনচিনকে একদম নিজের কাছে টেনে নেয় আর বলে ও আসলে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে চিনচিন তো মনে মনে খুবই খুশি হয়। জুন তখন এটা শুনে খুব খুশি হয়ে চিনচিনের সঙ্গে পরিচয় করে নেয়। জুন বলে আজকে রাতে আমি একটা ফটোগ্রাফারের সঙ্গে ডেটে যাব, এই অফিসের একটা মিটিং তুমি প্লিজ সামলে নিও। পেং বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চিনচিনের সঙ্গে ওখানে চলে যাব। তারপর জুন ওখান থেকে চলে যায়। পেং তখন চিনচিনকে থ্যাংক ইউ বলে স্যুপটা দিয়ে যাওয়ার জন্য। এরপর অফিসে বসে পেং আর চিনচিন দুজন মিলে গল্প করতে থাকে। এখন চিনচিনের মুড অনেক ভালো, কারণ জুনের সামনে পেং ওকে গার্লফ্রেন্ড বলেছে। এরপর রাত হয়ে গেলে দেখা যায় ফটোগ্রাফার আর কেউ নয় সং এর সঙ্গে জুন ডেটে এসেছে। আর ওদের সঙ্গে বসে আছে পেং আর চিনচিন একসাথে। জুন মিথ্যে বলেছিল মিটিং সামলানোর জন্য পেংকে যেতে হবে। আসলে জুন চেয়েছিল ওরা চারজন মিলে যাতে একসঙ্গে ডেট করতে পারে। এদিকে জুন তো এটাই জানে না যে সং আর চিনচিন ওরা দুজনে কাজিন, আর জুন বাদে ওরা সবাই একে অপরকে খুব ভালো করেই চেনে। জুনের সামনে সং আর চিনচিন একদম একে অপরকে না চেনারই ভান করে, তো মনে মনে একে অপরকে গালাগালি করতে থাকে, কারণ সং বলেনি যে ও জুনকে পছন্দ করে আর এদিকে চিনচিন বলেনি যে ও অলরেডি পেংয়ের গার্লফ্রেন্ড হয়ে গেছে। তখন বলে যে আসলে সং ওর বয়ফ্রেন্ড নয়, সং আসলে ওর বন্ধুর মতো। কিন্তু পেংয়ের গার্লফ্রেন্ড তো চিংচিং, তাই চাইলেই পেং চিংচিংকে কিস করতে পারে। এটা শুনে পেং আর চিংচিং দুজনেই তো খুব অবাক হয়ে যায়, একে অপরকে ওরা এখন কি করে কিস করবে। কিন্তু পেংই তখন চিংচিংকে সবার সামনে ওখানে কিস করে, যেটা দেখে পেং তো একেবারে অবাক হয়ে যায়। এমন কিছু হবে ও বুঝতেই পারেনি। সাথে সাথে জুন আর সং ওরা দুজনেও এদের অবস্থা দেখে খুব অবাক হয়ে যায়। দিন রাত হয়ে গেলে পেং চিংচিংকে ওর বাড়ির সামনে অব্দি পৌঁছে দিতে আসে। তবে দুজনই দুজনকে খুবই লজ্জা পাচ্ছিল ওই কিসটার জন্য। পেং তখন একটা ইলেকট্রিক শকার গিফট করে চিনচিনকে, কারণ চিনচিন তো অনেক রিস্কি জব করে, সেই জন্য যাতে কোনো বিপদে পড়লে এটা দিয়ে ও অন্য কাউকে ইলেকট্রিক শক দিতে পারে। এটা পেয়ে তো খুবই খুশি হয়ে যায় চিনচিন। তখনই পেং জানায় আজকে আমার জন্মদিন। এটা শুনে চিনচিন তো খুব অবাক হয়ে যায় আর বলে তুমি আমাকে আগে বলোনি কেন, আর তোমার জন্মদিনে তুমি আমাকে কেন গিফট দিচ্ছ। বলে আমার জন্মদিন পালন করা হয় না। চিনচিন বলে হ্যাপি বার্থডে। পেং বলে কালকে তুমি ফ্রি আছো। চিনচিন সাথে সাথে বলে দেয় হ্যাঁ, যেটা শুনে পেং খুব খুশি হয়ে যায়। এরপর পেং ওখান থেকে চলে যায় গুড নাইট জানিয়ে। অন্যদিকে সং আর জুনকে দেখা যায় জুন অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে সং তো ওকে সামলাতেই পারছিল না। সং বলে তুমি কোথায় যেতে চাও বলো। জুন বলে তোমার যেখানে ইচ্ছা তুমি আমার সেখানে নিয়ে চলো। আচ্ছা তুমি কি আমাকে আকাশে নিয়ে যেতে পারবে? একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে কেন সব সময় ফলো করো? সং তখন কিছু না বলে জুনকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর সং জুনকে নিয়ে চলে আসে জুনেরই বাড়িতে, আর সেখানেই তখন ওরা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। সং তখন জুনকে কিস করতেই যাবে কিন্তু করে না, কারণ জুন অনেক বেশি ড্রিঙ্ক করে আছে। তবে সঙের তো খুবই ইচ্ছে করছে জুনের সঙ্গে রোম্যান্স করতে, সেই জন্য ও নিজেকে কিছুতেই সামলাতে পারছিল না। এরপর সং জুনের গায়ের ওপর চাদর দিয়ে দেয় আর ওর দিকে তাকিয়ে হাসে, আর তারপর ওই ঘর থেকে চলে যায়। দেখা যায় জুন কিন্তু তখন জেগে রয়েছে। জুন আসলে এতক্ষণ পরীক্ষা নিচ্ছিল যে আসলেই সং ভালো ছেলে কিনা, আর সেই পরীক্ষায় সং পাশ করে গেছে। পরের দিন সকাল হয়ে গেলেই চিনচিনকে দেখা যায় ও তো খুব সুন্দর করে সেজে আজকে পেংয়ের সঙ্গে বেরোবে। কিন্তু সেই সময় পেংয়ের অফিস থেকে ফোন আসে আর পেংকে একটা জরুরি কাজে এক্ষুনি ডাকে। আর এভাবে ওদের ডেটটা ক্যান্সেল হয়েছে বলে পেংয়েরও খুব মন খারাপ। চিনচিন বলে মন খারাপ করার কিছু নেই, আমরা পরে একদিন বেরোবো। এরপর মন খারাপ করে পেং ওখান থেকে চলে যায় অফিসে। চিনচিন যতই বলুক মন খারাপ করার কোনো কারণ নেই, কিন্তু সব থেকে বেশি মন খারাপ ওরই হয়। প্রথম দিন ডেট এরকম ভেস্তে গেলে কারই বা মন ভালো থাকে। এরপর মন ভালো করতে চিনচিন চলে যায় একটা রেস্টুরেন্টে আর সেখানে খাবার খেতে থাকে। কিন্তু যেদিকেই তাকায় সেদিকেই ও দেখতে পায় দুজন দুজনের সাথে বসে প্রেম করছে। সবাইকে একসঙ্গে দেখে খুবই মন খারাপ হয়ে যায় চিনচিনের। অন্যদিকে পেংকে দেখা যায় অনেক রাত হয়ে গেলেও আজকে অফিসে ওকে অনেক কাজ করতে হচ্ছে। অন্যদিকে রাস্তায় মন খারাপ করে যখন চিনচিন হাঁটছিল তখনই পেংয়ের অফিসে কিছু কলিগ বন্ধু চিনচিনকে দেখতে পায় আর বলে যে পেং অফিসে একা কাজ করছে, চিনচিন যেন অফিসে গিয়ে দেখা করে আসে।
চিনচিন গেলে পেং নিশ্চয়ই অনেক খুশি হবে। কথাটা বলে ওরা ওখান থেকে চলে যায়। দিকে পেং তো অফিসের ভেতরেই ছিল। সেই সময় চিনচিন এমন করে আসে যে চিনচিনের এই রূপ দেখে পেং ভয় পেয়ে সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে যায়। চিনচিন বারবার করে ওঠানোর চেষ্টা করে কিন্তু পেং তো কিছুতেই ওঠে না। চিনচিন তখন পেংয়ের সমস্ত শার্টের বোতামগুলো খুলে ওকে সিপিআর দিতে শুরু করে। সেই সময় পেং হাসতে শুরু করে, মানে এতক্ষণ পেং মজা করছিল, যেটা দেখে চিনচিনের তো পেংয়ের ওপর খুবই রাগ হয়, কারণ চিনচিন আসলেই অনেক ভয় পেয়ে গেছিল। চিনচিন বলে, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, তুমি কেন এরকম খারাপ কাজ করো বলো তো। পেংয়েরও তখন চিনচিনের জন্য খারাপ লাগে। পরের দিন চিনচিন আর সঙ্গে সেই কফি শপ দেখা যায়, আর সেখানে সেই মেয়েটা আসে যার মা মেয়েটার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করাতে চেয়েছিল। মেয়েটা তখন বলে যে আমার বয়স আসলে 17 নয়, আমার বয়স 20, আর আমি আমার বয়ফ্রেন্ড যে ডক্টর তাকে খুবই ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে ওর একটা বাচ্চা ছেলে আছে, আসলে ওর ওয়াইফ মারা গেছে, ও সত্যি আমাকে খুব ভালোবাসে, আর সেই জন্য আমি আমার বাড়ির অমতে ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে চাই। এটা শুনে খুব খুশি হয় পেং। পেং বলে, আমি তোমাদের দুজনের বিয়েটাকে খুবই সাপোর্ট করি। মেয়েটা তখন পেং আর চিনচিন দুজনকেই থ্যাংক ইউ বলে আর ওখান থেকে উঠে চলে যায়। চিনচিন বলে, আচ্ছা ও আমাকে থ্যাংক ইউ বললো কেন? পেং বলে, কারণ আমি ওদের বিয়েতে বেস্ট ম্যান হতে রাজি হয়েছি। চিনচিন বলে, তাহলে ও আমাকে থ্যাংক ইউ কেন বললো? পেং বলে, কারণ তুমি হবে ব্রাইডমেড। এটা শুনে চিনচিন তো অবাক হয়ে যায়। চায়নায় একটা ব্যাপার আছে, যদি কেউ ব্রাইডমেড আর বেস্ট ম্যান একসাথে হয় তাহলে তাদের দুজনের মধ্যেও বিয়ে হওয়ার ঘোর সম্ভাবনা। এটা ভেবে তো চিনচিনের খুবই লজ্জা করছিল। এরপর পেং আর চিনচিন চলে আসে বিয়ের কস্টিউম কেনার জায়গায়, আর সেখানে বেস্ট ম্যান আর ব্রাইডমেড হওয়ার জন্য যে ড্রেস ওরা পরবে সেগুলো ট্রাই করছিল দুজনে, এটা দেখার জন্য যে ওদের দুজনকে মানাচ্ছে কিনা। পাশাপাশি ওদের দুজনকে একেবারে তো বর্বও লাগছিল। তখন ওরা দুজনে কল্পনা করছিল যে এরকম ওদের বিয়েও হবে আর এরকম সুন্দর করে ওরা সাজবেও, আর এইভাবে আংটিও পরবে। পেংয়ের এই কথাগুলো শুনে চিনচিনের তো একেবারে হুঁশ উড়ে যায়। আর বিয়েতে আরেকটা পার্ট রয়েছে যেটা কিস করা। এটা শুনে চিনচিন তখন লজ্জা পেয়ে যায়। ওখান থেকে বেরিয়ে পেং চিনচিনকে বাড়ি অবধি পৌঁছে দিতে আসে, আর ওরা ঠিক করেছে ওই ড্রেস দুটোই ওরা কিনবে বিয়েতে পরার জন্য। তবে এটার ব্যাপারে কথা বলতে গেলে দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিল। চিনচিন তখন ওর বাড়িতে পেংকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর চিনচিনকে দেখা যায় রান্নাঘরে, যে আগে কখনোই রান্না করেনি, সে আজকে প্রথমবার রান্না করবে। আর এই রান্না করার চক্করে ও তো সারাদিন ধরে যুদ্ধ করতে থাকে। চিনের তো মনে হয় যে রান্না করাটাই পৃথিবীর সব থেকে কঠিন কাজ। অন্যদিকে ডিনারে আসবে বলে পেং তো সেই স্যুটটা পরে খুব সুন্দর করে সাজছিল, যে স্যুটটা চিনচিন নিজে পছন্দ করে দিয়েছিল। তখনই পেং বেরোতেই যাবে আর জুন সেই সময় ঢুকছিল, আর সেই দরজার ধাক্কায় পেং নিচে পড়ে যায়। অন্যদিকে রাত হয়ে যায়। চিনচিন অপেক্ষা করছিল কখন পেং আসবে, কিন্তু পেং এর কোনো খোঁজই পাচ্ছিল না ও। এই সময় কলিং বেল বাজলে চিনচিন তো খুব খুশি হয়ে যায়। দরজা খুলতেই দেখে যে ওর মা এসেছে, যে মা চিনচিনের খোঁজ নেওয়া তো দূরের কথা, শুধু চিনচিনের থেকে টাকা চায়। চিনচিনও তেমন ওর মাকে খুবই ভয় পায়। পেংয়ের সঙ্গে মেশার পর থেকে চিনচিন ওই ব্রেকআপ মাস্টারের কাজটা একটু কম করছে, তাই ওর মাকে ও সেইভাবে টাকা পাঠাতে পারে না বলে ওর মা বাড়ি বয়ে এসে চিনচিনকে বকাবকি করতে থাকে। জিজ্ঞাসা করে চিনচিন এত রান্না করেছে কেন। চিনচিন বলে ও একটা ছেলে পেংকে ভালোবাসে, তার সঙ্গে আজকে ডিনার করবে। চিনচিনের মা তখন বলে যে সমস্ত ছেলেরা খারাপ, আর চিনচিন কারোর সঙ্গে প্রেম করলে সেই সম্পর্ক ওর মা কখনো মেনে নেবে না। এটা বলে ওখান থেকে চিনচিনের মা চলে যায়। চিনচিনের তখন এই কথাটা শুনে খুব কষ্ট হয় আর ও খুব কান্না করতে থাকে। তখনই পেং ওখানে চলে আসে। চিনচিনের চোখে জল দেখে পেং খুব অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? চিনচিন বলে, আচ্ছা আমি তোমার কে হই? তুমি আমার ব্যাপারে কতটুকুই বা জানো? আমার জন্মদিন জানো? আমার কি ভালো লাগে সেটা জানো? কিছুই তো জানো না, তাহলে কেন এসছো? কথাটা বলেই চিনচিন দরজাটা মুখের ওপর বন্ধ করে দেয়। পেং বুঝতে পারে না হঠাৎ করে চিনচিনের কি হয়ে গেল। অন্যদিকে জুনকে দেখা যায়। জুন দেখতে পায় ওর বাড়িতে সং এর সেই টাইটা পড়ে আছে। এটা দেখে ওর মনে পড়ে যায় সেদিন রাতে সং ওর যত্ন করেছিল, আর সং যে ভালো ছেলে সেটা সেদিন রাতেই জুন খুব ভালো করে বুঝতে পেরেছে, আর সেই জন্য সংকেও জুনের বেশ কিছুটা পছন্দ হয়ে গেছে। এরপর সং এর সঙ্গে দেখা করতে আর ওই টাইটা ফিরিয়ে দিতে জুন চলে আসে সেই কফি শপের সামনে। ওখানে আসতেই ও দেখতে পায় যে সেই মেয়েটা সং এর সঙ্গে দেখা করতে এসেছে আর সং এর সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করছে। সং তো মেয়েটাকে ইগনোর করে আর বলে, আমি কিন্তু তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। এটা শুনে জুন তো ভীষণ খুশি হয়ে যায়। মেয়েটা তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়।
জুন ভাবছে যে নিশ্চয়ই ওকে ভালোবাসার কথাই সং এক্ষুনি বলল। এরপর সং ওই কফি শপেরই দরজার ওখানে বসে থাকে আর সেই সময় ওখানে টাইটা নিয়ে চলে আসে জুন। আর জুনকে এখানে দেখে খুবই খুশি হয়ে যায় সং। তারপরে ওদের দুজনকে একসঙ্গে কিস করতে দেখা যায় আর ওরা দুজনে এত এত বেশি রোম্যান্স করে যেটা দেখে আমার নিজেরই তো হোশ উড়ে যায়, তোমরাই দেখো। পরের দিন পেং চিনচিনের খোঁজ নেওয়ার জন্য কফি শপে আসে, কিন্তু চিনচিন সেই সময় কফি শপে ছিল না। আসলে আগের দিন রাতে চিনচিন তো ওরকম ব্যবহার করলো পেংয়ের সঙ্গে, আর তারপর থেকে চিনচিন পেংয়ের সঙ্গে কোনো কথাও বলেনি। তখন বুদ্ধি দেয়, তুমি যদি সত্যি সত্যি চিনচিনকে ভালোবাসো তাহলে নিজের মনের কথা চিনচিনকে জানিয়ে দাও। ব্যাপারটা যেন খুবই ইমোশনাল হয়, তাহলে ঠিকই চিনচিনের সমস্ত রাগ ভেঙে যাবে। অন্যদিকে বাড়িতে চিনচিনকে দেখা যায় ও তখন ফোনটার দিকে তাকিয়ে বসেছিল কখন পেং ফোন করবে বলে। সেই সময় পেং এর মা চিনচিনকে ফোন করে আর ডান্স ক্লাসে আসার জন্য বলে। আরও বলে যে পেং নাকি বিজনেস ট্রিপে কিছুদিনের জন্য যাচ্ছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় চিনচিন আর জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে। পেং এর মা বলে, আমি এখনো জিজ্ঞাসা করিনি, ও হয়তো তোমাকে এক্ষুনি বলবে। দেখো, ফোনটা রেখে চিনচিনের মনটা আরও খারাপ হয়ে যায় যে পেং তোর সঙ্গে কথাই বলেনি আর কোথায় যাচ্ছে এটা কেনই বা বলবে। পরের দিন রাত হয়ে গেলে চিনচিন যখন বাড়ির দিকে আসে তখন মনে মনেও ভাবে, 2 দিন হয়ে গেল পেং আমাকে ফোন করেনি। ঠিক আছে, আমিও আর তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। সেদিনই জুনকে দেখা যায় একটা কনভেনিয়েন্স স্টোরে কিছু কিনতে এসেছে আর সেই সময় ও দূরে চিনচিনকে দেখতে পায় আর চিনচিনের কাছে এসে দেখতে পায় যে চিনচিনের তো মন খুবই খারাপ। জুন জিজ্ঞাসা করে কি হয়েছে। চিনচিন তখন সবটা বলে যে ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর সেই জন্য পেং ওর সঙ্গে কোনো কথা বলছে না। জুন তখন বলে, এইসব নিয়ে মন খারাপ করো না বলে ওখান থেকে চলে আসে আর বাইরে এসে লুকিয়ে লুকিয়ে একটা ছবি তুলে নেয় চিনচিনের আর পেংকে পাঠিয়ে বলে, এই দেখো তোমার গার্লফ্রেন্ড মন খারাপ করে বসে আছে। অন্যদিকে পেংকে দেখা যায় ও গাড়ির ভেতরে খুবই তাড়াহুড়ো করছিল, কারণ রাস্তার ভেতরে অনেক জ্যাম আর সেখানেই ও গাড়িতে আটকে গেছে। আজকে ক্রিসমাসের দিনও খুব মন খারাপ করে চিনচিন একটা জায়গায় বসে থাকে। পেংয়ের থেকে দূরে থাকতে ওরও একদম ভালো লাগছে না। আর সেই সময় পেং বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে আর একদম চিনচিনের সঙ্গে দেখা করতে চলে আসে আর চিনচিন পেংকে দেখে তো খুবই অবাক হয়ে যায়। পেং তখন একদম হিরোর মতো চলে আসে চিনচিনের সামনে আর এসেই ওকে কিস করতে যাবে, কিন্তু চিনচিন হাত দিয়ে বাধা দেয়। চিনচিন বলে, তুমি এসব কি করছো? তোমার সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া আমাকে কিস করতে আসার? 3 দিন হয়ে গেল তুমি আমার সঙ্গে কোনো কথা বলোনি আর এখন তুমি এইসব করতে আসছো? পেং বলে, তোমার তো মন খারাপ সেই জন্যই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। চিনচিন এসে তখন পেং এর পায়ে খুব জোরে একটা মারে আর তারপর ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে চিনচিন যখন বাড়ি থেকে বেরোচ্ছিল ওর মনে হয় ওকে কেউ ফলো করছে, এই জন্য ও সেই ইলেকট্রিক শটারটা বার করে আর ওটা দিয়েই পেংকে শট দিয়ে দেয়। মানে এতক্ষণ পেংই ওকে ফলো করছিল। এটা দেখে চিনচিন তো খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে পেংয়ের জ্ঞান ফেরে ঠিকই, তবে গায়ে অনেক ব্যথা পেয়েছে পড়ে গেছে বলে। পেং তখন চিনচিনের রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে, কিন্তু চিনচিন সে তো অনেক রাগ দেখায়। চিনচিন বলে, আগের দিন যখন আমি তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলাম তুমি কেন দরজাটা ঠেলে ঢোকোনি ভেতরে? পেং বলে, আমি ভেবেছিলাম তোমার ঘরে যদি জোর করে ঢুকে তুমি হয়তো খারাপ ভাববে তাই। চিনচিন তখন ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতে যাবে, কিন্তু এবার পেং দরজাটাকে কিছুতেই বন্ধ করতে দেয় না। পেং বলে, এবার আমি তোমাকে দরজা বন্ধ করতে দেব না। আগে আমি ভুল করেছি, কিন্তু এই ভুল আমি আর করব না। চিনচিন তো এসব দেখে অবাক হয়ে যায়। পেং বলে, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না চিনচিন। সরি চিনচিন, সেদিন আমার দেরি করে আসা উচিত হয়নি। সেদিন আমার হঠাৎ করে একটা মিটিং পড়ে গিয়েছিল, সেই জন্যই আমার দেরি হয়েছিল। তোমাকে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, তার জন্য অনেক 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 সরি। আমি আর কখনো লেট করব না। চিনচিন কিছু না বলে দরজাটা বন্ধ করে দেয় আবারও। আসলে চিনচিন মনে মনে পেংকে তো ক্ষমা করেই দিয়েছে, কিন্তু অনেক লজ্জা পাচ্ছে সেই জন্য পেংয়ের সামনে কোনো কথা বলতে পারছে না। এদিকে পেং বারবার করে দরজা খুলতে বলছে। পেংয়ের এই ভেতরে ঢোকার ইচ্ছাটা দেখে চিনচিনের তো খুবই হাসি পায়। পরের দিন সকাল হয়ে গেলে সং সেই পুরনো স্কুলটাতে চলে আসে যে স্কুলের ক্লাসে ও আর জুন একসঙ্গে পড়াশোনা করত। ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতেই মনে পড়ে যায় সেই স্কুলের দিনগুলোর কথা। সং কল্পনা করে যে সেদিন যদি জুন ওর দিকে তাকাতো, ওর দিকে দেখতো, তাহলে হয়তো ওরা সেদিন থেকেই একসাথে হতে পারতো। কিন্তু এই সব কিছুই তো সঙের কল্পনা। অন্যদিকে চিনচিনকে দেখা যায় দেওয়ালে যে ফটোগুলো লাগানো ছিল, মানে যাদের ও ব্রেকআপ করিয়েছে, সেগুলো ও তুলে ফেলতে থাকে। আসলে চিনচিন ঠিক করেছে এই কাজগুলো ও আর কখনো করবে না, কারণ এগুলো আসলেই কোনো ভালো কাজ নয়। এদিন রাতে চিনচিন যখন বাড়িতে ফিরে আসে ও এসে দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ পুরো ঘরটাই খুব সুন্দর করে সাজানো, বিছানাটাও অনেক সুন্দর সুন্দর নরম পুতুল দিয়ে ভর্তি।
এগুলো আসলে সবকিছুই পেং আয়োজন করেছে খুশি রাখার জন্য চিনচিনকে। আর চিনচিনেরও এগুলো ভীষণ পছন্দ হয়। সেখানে ওদের দুজনের একটা ছবি দেখে চিনচিনের খুব ভালো লাগে। কিছুক্ষণ পরই ওখানে পেং চলে আসে। চিনচিন বলে, তুমি আমার বাড়িতে আমি না থাকার সময় ঢুকলে কি করে? পেং বলে, আমাকে চাবি সং দিয়েছে। চিনচিনের তো সমস্ত রাগ চলে যায়, কিন্তু তবুও একটু একটু রাগ করেছে এমন ভান করে। চিনচিন বলে, এই পুতুলটা সব থেকে কিউট। পেং বলে, তোমার থেকে এখানে কেউ বেশি কিউট নয়। চিনচিন বলে, আমার রাগ ভাঙানোর জন্য তুমি যতই এসব কথা বলো না কেন, আমার রাগ কিন্তু এত সহজে ভাঙছে না। সেই মুহূর্তেই ওখানে চলে আসে চিনচিনের মা। চিনচিনের মাকে দেখে চিনচিন তো একেবারে ভয় পেয়ে যায়। আর এদিকে চিনচিনকে তো ব্রেকআপ করতে কবে বলেছিল, কিন্তু চিনচিন এখনো ওই ছেলেটার সঙ্গে আছে। এটা দেখে চিনচিনের মা তো ভীষণ রেগে যায়। পেং বলে যে আমরা দুজনকে খুব ভালোবাসি। এই কথাটা শুনে চিনচিনের মা চিনচিনকে তো যা নয় তাই বলে অপমান করতে থাকে। আরও বলে যে চিনচিনের কোনো চাকরি করার যোগ্যতা নেই, সেই জন্য লোককে ঠকিয়ে ও টাকা রোজগার করে। চিনচিনকে কখনোই কেউ ভালোবাসতে পারবে না, ও খুবই খারাপ একটা মেয়ে। নিজের মেয়ের নামে এরকম খারাপ কথা কোন মা বলতে পারে? এটা ভেবে পেং তো একদম অবাক হয়ে যাচ্ছে। পেং বলে, আন্টি আপনি আপনার মেয়ের ব্যাপারে যাই বলুন না কেন, আপনার মেয়ে যে এই পৃথিবীতে সব থেকে ভালো আমার কাছে, সেটা হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না। তবে আমি এটা বোঝাতে চাইও না, কারণ আমি চিনচিনকে ভালোবাসি। চিনচিনের মা তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। পেং তারপর চিনচিনের চোখের জল মুছে দেয়, কারণ পেং বুঝতে পেরেছে চিনচিনের মনের ভেতরে আসলে কষ্টটা কেমন লাগছে যখন ওর নিজের মা এরকম ভাবে বলছে। কিন্তু পেং সবসময় চিনচিনের পাশে থাকবে এভাবেই। পেংকে এভাবে কাছে পেয়ে চিনচিন আজকে অনেক খুশি। এরপর পেং এর মায়ের জন্মদিন চলে আসে, আর সেদিন পেং এর মা পাড়ার আন্টিদের সঙ্গে নিজের জন্মদিন পালন করে। আর পেং চিনচিনকে সাথে নিয়ে এখানে চলে এসেছে। ওরা সবাই মিলে আন্টির জন্মদিন পালন করে, আর তাতে পেং এর মা তো ভীষণ খুশি। পরের দিন রাতে চিনচিন পেংকে বাড়িতে ডেকে পাঠায়, কারণ একটা বাল্ব নাকি ভেঙে গেছে, সেই বাল্বটা নতুন করে পাল্টাতে হবে সেই জন্য। আসলে চিনচিন সামান্য এই বাল্বটা তো লাগিয়ে ঠিকই নিতে পারতো, কিন্তু ও পেংকে ডেকেছে যাতে পেংয়ের সঙ্গে একটু আলাদা করে টাইম স্পেন্ড করা যায়। আর সেই সময় পেং চিনচিনকে কিস করে, আর দুজনের এই কিসটা কিন্তু দারুণ রোম্যান্টিক। পরের দিন সকালে পেংয়ের মা যখন বাজার থেকে বাড়ি ফেরে, ও দেখতে পায় ওর বাড়ির চারিদিকে বিভিন্ন ছবি টাঙানো। আসলে আজ পর্যন্ত চিনচিন যতজনের ব্রেকআপ করেছে, আর সেই ছেলেগুলোর সবার সাথে চিনচিনের ক্লোজ ছবি। এগুলো দেখে পেংয়ের মা তো একদম অবাক হয়ে যায়। এইসব ছবি যে কেউ দেখলে ভাববে যে চিনচিন আসলেই একটা ক্যারেক্টারলেস মেয়ে। এই খবরটা তাড়াতাড়ি করে পেংয়ের মা পেংকে জানিয়ে দেয়, আর এই সমস্ত কিছু পেং এসে চিনচিনকে বলে। চিনচিন বলে, কোনো ব্যাপার না, আমি আন্টিকে গিয়ে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। পেং বলে, আমিও তোমার সঙ্গে যাব, আমরা দুজন মিলে মাকে বোঝাবো। চিনচিনের এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপর সেই লোকটাকে দেখা যায়, যে লোকটার কাছে প্রস্টিটিউট সেজে এসেছিল চিনচিন। আসলে এই লোকটা জানতে পেরেছে খোঁজ নিয়ে যে চিনচিন আর সং এই সব কিছুর পেছনে রয়েছে, সেই জন্য চিনচিনের বদনাম করবে বলে চিনচিনের ছবিগুলো সব পেংয়ের মায়ের বাড়ির সামনে গিয়ে ওইভাবে লাগিয়ে রেখে এসেছে, যাতে সবাই চিনচিনকে খুবই খারাপ মেয়ে ভাবে। লোকটা তখন এই সমস্ত কিছু পেংকেই বলছে। পেং বলে, কিন্তু এইসব ছবি আমার আর আমার গার্লফ্রেন্ডের মাঝখানে কখনোই আসতে পারবে না। লোকটা তখন চিনচিনের চরিত্র নিয়ে কথা বলে, যে চিনচিনের চরিত্র নাকি আসলে অনেক খারাপ। কিন্তু পেং এই লোকটার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ পেং জানে এই সমস্ত কিছুই আসলে চিনচিনের ব্রেকআপ করার প্ল্যান, কারণ চিনচিন তো ব্রেকআপ মাস্টার। লোকটা ওদের দুজনের ব্রেকআপ করতে না পেরে রেগে মেগে ওখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে চিনচিন পেংয়ের মায়ের সঙ্গে দেখা করতে আসে, আর পেংয়ের মাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। পেংয়ের মা সমস্ত সত্যিটা শুনে একটু রাগ করে না, কারণ পেং আর চিনচিন ওরা দুজনকে অনেক ভালোবাসে। নিজের মা না হলেও পেংয়ের মায়ের থেকে এতটা ভালোবাসার বিশ্বাস পেয়ে চিনচিন তো অনেক ইমোশনাল হয়ে যায়। আর তারপর পেংয়ের মায়ের সঙ্গে চিনচিন বসে অনেক গল্প করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে চিনচিন আর পেংকে একই বিছানায় দেখা যায়, কারণ কালকে রাতে ওরা দুজন মিলে একই সাথে পেংয়ের বাড়িতেই থেকে গেছে। পেং বলে, সকাল সকালই তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। চিনচিন বলে, কি সারপ্রাইজ? পেং তখন প্রপোজ করার আংটি দেখায়, যেটা ও চিনচিনের জন্য নিয়ে এসেছে। এটা দেখে চিনচিন তো একেবারে অবাক হয়ে যায়। পেং বলে, আমি অনেকগুলো দোকান খুঁজে এটা তোমার জন্য নিয়ে এসেছি, তোমার পছন্দ হয়েছে তো? চিনচিন বলে, আমি যদি বলি আমার পছন্দ হয়নি, তাহলে তুমি কি করবে? পেং বলে, তাহলে আমি আরো দোকান ঘুরে সব থেকে বেস্ট আংটিটা তোমার জন্য নিয়ে আসবো। চিনচিন অবাক হয়ে যায় যে পেং ওকে এতটা বেশি ভালোবাসে, এটা তো চিনচিন কখনো বুঝতেই পারেনি। এরপর পেং চিনচিনের আঙুলে ওই সুন্দর আংটিটা পরিয়ে দেয়।
এই জন্য চিনচিন তো দারুণ দারুণ খুশি হয়ে যায় আর ওরা দুজন দুজনকে আবারও কিস করে আর দুজনে অনেক অনেক রোম্যান্স করে। অন্যদিকে জুনকে দেখা যায় ও মুভি থিয়েটারে বসে অপেক্ষা করছে কখন সং আসবে, কারণ আজকে ঠিক করেছে ওরা দুজন মিলে একসঙ্গে মুভি দেখবে। সেই সময়ই মুভির স্ক্রিনে লেখা আসে তুমি কি আমাকে বিয়ে করবে, আর তারপরেই সংকে দেখা যায় ও সেই পুরনো স্কুল ড্রেসটা পরেছে আর গিটার বাজাচ্ছে। জুন সংকে এইভাবে দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়। এরপর সং জুনের কাছে চলে আসে আর জুন তখন খুবই লজ্জা পাচ্ছিল। সং বলে এটা আমি যখন 18 বছরের বয়স ছিলাম তখনই করতে চেয়েছিলাম, কিন্তু আমি সেই সময় খারাপ দেখতে ছিলাম বলে তুমি হয়তো আমাকে লক্ষ্য করনি। জুন বলে তুমি কি মনে করো তুমি এখন খুব সুন্দর দেখতে? সং বলে হ্যাঁ, এখন আমি আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছি। এই সময়ই সং একদম হাঁটু গেড়ে বসে পড়ে আর সাথে করে নিয়ে এসেছে একটা ডায়মন্ড রিং। এটা দেখে রোম্যান্টিক হওয়ার পরিবর্তে জুনের তো খুবই হাসি পায়। সং বলে এই আংটিটা আমি দোকানে গিয়ে পার্সোনালি তোমার জন্যই বানিয়েছি, কারণ আমি জানি এই ডিজাইনটা তোমার অনেক বেশি পছন্দ হবে। আমি যখন এই আংটিটা পছন্দ করেছিলাম তখন আমি কথা দিয়েছিলাম যে এই আংটিটা আমি যাকে পরাবো তার সঙ্গে আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। জুন তখন আর কোনো কথা না শুনে হাতটা বাড়িয়ে দেয় আর বলে আমাকে আর দেরি করিও না তো, তাড়াতাড়ি করে আংটিটা পরিয়ে দাও। সং তো ভীষণ খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে আংটিটা পরিয়েও দেয়, যেটা দেখে জুন খুব খুশি হয়ে যায়। আর তারপর ওরা দুজন দুজনকে আবারও কিস করে আর ওই থিয়েটারের ভেতরে ওরা দুজনে রোম্যান্স শুরু করে দেয়। অন্যদিকে চিনচিন আর পেংকে দেখা যায় ওরা দুজনে আজকে সেই জায়গাটাতে এসেছে যে জায়গাটাতে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল। পেং বলে সেদিন আমার মন অনেক খারাপ ছিল বলে আমি এখানে বসে ড্রিঙ্ক করছিলাম, কিন্তু হঠাৎ করেই একটা বরফ আমার গলায় আটকে যায় আর তারপর তুমি এসে আমাকে বাঁচিয়ে নিয়েছিলে। সেদিন তোমাকে আমার পুরো পরী মনে হয়েছিল, কারণ তুমি সেদিন না থাকলে আমার কি হতো আমি জানি না। কিন্তু তারপরে তোমার চুলের মুঠি ধরে ওরা দুজনে যা কথা বললো তোমায় সেটার কথা ভাবলেই আমার হাসি পায়। এসব শুনে তো চিনচিন পেংয়ের ওপর খুবই রেগে যায়। চিন বলে সেদিনের কথাগুলো ছেড়ে অন্য কথা বলবে প্লিজ, আমার না সেদিনের কথা মনে পড়তে আর একটু ইচ্ছে করছে না। এরপরে ওরা দুজনে বিয়ের প্ল্যানিং করতে থাকে আর বিয়ের পরে কোথায় থাকবে, কি ফার্নিচার কিনবে, কটা গাড়ি কিনবে, কিরকম বাড়ি হবে সেই সব নিয়ে কথা বলে। পেং বলে আমি তো ওয়েডিং প্ল্যানার, তাই আমার বিয়ের সমস্ত প্ল্যান আমিই করব। কথাটা বলেই পেং চিনচিনকে কিস করে। আর এর সাথে সাথেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আজকের জন্য টাটা, এরপরে আরও সুন্দর গল্প আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য।